ছিলাম এই মাত্র, এই আর কি বইটার মাত্র করে দেওয়ার কোনো উপকার দরকার নাই, কারণ এটা অলরেডি করাইছিলাম। তো হ্যাঁ, এটা এটা জানি। আমি করে দিইনি। প্লাস এটা বলা যায় একটু সহজই ছিল। আর এটা আমি করে দিইনি, তো দেখো আমি এইটা, এই দুটো একটু করে দেবো। এটা আর এটা একটু করে দেবো, ওকে? তো দেখো আমি এই বড় ম্যাথটা একটু করে দিই তোমাদের মানে তোমরা একটু উত্তর মিলেও যে উত্তরের সাথে আমাদের ম্যাথটা মেলে কিনা, ওকে? তার আমার কলম কই গেল, কলম কলম কেবলই লিখলাম। আচ্ছা, দেখো এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে আমাদের এখানে তারা অলরেডি কাঙ্ক্ষিত উৎপাদ এবং এই বর্জ্যটা দিয়ে রাখছে, বলে দিয়েছে অ্যাটম ইকোনমি নির্ণয় করতে বলছে। তাহলে অ্যাটম ইকোনমি কোনটা? অ্যাটম ইকোনমি কিন্তু আমাদের হলো উৎপাদের কনসেপ্ট ব্যবহার করে যে আরটি মানে যে আর কি ম্যাথটা আসে। তাহলে দেখো আমাদের এই তো অ্যাটম ইকোনমি কি হলো আমাদের। আচ্ছা আচ্ছা, এটার জন্য একটু wait, একটু wait। ওকে, তো আচ্ছা দেখো দেখো এই যে আমাদের অ্যাটম ইকোনমি। কি রে ভাই, এ তো ওকে। দেখো তো আমাদের এই ম্যাথটা দেখো আমরা করি যে আমাদের হলো অ্যাটম ইকোনমি বের করতে বলছে। তো অ্যাটম ইকোনমি বের করার জন্য আমাদের উপরে থাকে হলো কাঙ্ক্ষিত উৎপাদ, তাহলে আমাদের যেটা মানে উপরে যাবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তো কাঙ্ক্ষিত উৎপাদটাকে হয়তো এই যৌগটা, তো এই যৌগটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করি, ধরো এই যৌগটা আমাদের ফেনল, ওকে? এই পুরোটা নাম কিন্তু আমাদের ফেনল, PHENOL, ফেনল। তো ফেনলের এখন আমাদের আণবিক ভরটা লাগবে। তো ফেনলের আণবিক ভর যদি আর কি বের করার জন্য একটু আর কি দেখো যে আমাদের এটা ফার্স্ট একটা বেনজিন বলয়, তো এই টাইপের আমাদের একটা বেনজিন বলয়। তো এই বেনজিন বলে এইখানে একটা গোল আর এখানে আমাদের ওইস। তো সবার আগে যদি বলি বেনজিন বলয়ের এই আর কি সংকেত কি, বেনজিন বলয়ের সংকেত হলো, তোমরা অর্গানিকটা একটু হলো পড়ছো যে আমাদের C6H6। তো C6H6 এর জায়গায় কিন্তু একটা ওএইচ যুক্ত হয়েছে, মানে এইখানে একটা কার্বন, তারপরে এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, তারপর ধরো এইখানে একটা কার্বন, এরকম করে আমাদের ছয়টা কার্বন মিলে একটা বেনজিন বলাই। আর এই প্রত্যেকটার একটা করে দ্বিবন্ধন থাকে, একটা করে দ্বিবন্ধন, এই পুরোটা হলো আমাদের একটা বেনজিন। দেখো আর হলো প্রত্যেকটাতে একটা করে আমাদের হাইড্রোজেন থাকে, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এই প্রত্যেকটা যে হাইড্রোজেন মিলে কিন্তু একটা বেনজিন বলয় আমাদের যদি বলি তৈরি হয়। তো বেনজিন বলয়ের যদি আমরা এইখান থেকে ধরো একটা যদি হাইড্রোজেনকে ভ্যানিশ করি, একটা হাইড্রোজেনকে ভ্যানিশ করার পর ওই আচ্ছা, একটা হাইড্রোজেন মানে একটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নেওয়ার পর ওইখানে যদি একটা ওএইচ যুক্ত করা হয়, তাহলে কিন্তু সেটা আমাদের ফেনল। তো তো এখন ফেনলের যদি সংকেতটা যদি আমরা ধর এইখান থেকে যদি একটু বের করতে চাই, তাহলে দেখবা ফেনলের সংকেত হলো এই তো এই যে ছয়টা, ছয়টা থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে, অর্থাৎ একটা হাইড্রোজেন বের হয়ে C5 হয়েছে, ফাইভ হয়েছে। ফাইভ হওয়ার পর তার সাথে একটা ওইচ যুক্ত হয়েছে। তাহলে এখন দেখো তো আমাদের কার্বন সব মিলে কয়টা, কার্বন হলো সব মিলে ছয়টা, হাইড্রোজেন সব মিলে কয়টা, পাঁচটা, আর একটা হলো ছয়টা, আর অক্সিজেন হলো আমাদের একটা।
তাহলে আমাদের এখন দেখো আমি যদি কাঙ্ক্ষিত উৎপাদের ভর যদি বের করতে চাই, তাহলে কার্বনের জন্য কত 6 × 12 প্লাস আমাদের হলো হাইড্রোজেনের জন্য 6 × 1, ওটা 1 লিখলে হতো না লিখলে হতো। আর অক্সিজেনের যে আমাদের আণবিক ভর সেটা হলো 16 ডিভাইডেড বাই বলে দিছে আমাদের মানে যে আমাদের হলো মোট উৎপাদ। তাহলে আমাদের মোট উৎপাদের জন্য আমি এই জিনিসটা এই পুরোটা আমরা আবারও লিখবো। তাহলে দেখো আমাদের হলো 6 × 12 প্লাস হলো আমাদের আসতেছে কি হলো 6 প্লাস এই তো 16। তারপর NaCl এর জন্য আমি যদি এটা বোধহয় আমাদের 37, 37 না 57 বোধহয় আসে। আচ্ছা না দেখি, আমাদের সোডিয়াম হলো 23, আর ক্লোরিন বোধহয় কত, ক্লোরিন বোধহয় 17 35, হ্যাঁ সব মিলে আমাদের ওই 35 না ক্লোরিন, দেখো তো একটু, আমি সে ভুলে গেলাম। ক্লোরিন তো 35 হওয়ার কথা, 35, হ্যাঁ হ্যাঁ। 35 সোডিয়াম হলো হ্যাঁ 23 আর 35 মানে 58। তাহলে এই পুরোটা ক্যালকুলেট করে কত আসছে তোমাদের, মানে উত্তর উত্তর কি মিলছে? ধরো আমি একটু দেখাই, 6 × 12 যোগ 6 যোগ 16 ডিভাইডেড বাই 6 × 12 যোগ 6 যোগ 16 প্লাস এই যে 58, এই যে আমাদের এটা হলো 58। তাহলে এটা আমাদের আসতেছে 0.61, কিন্তু পুরোটাকে যদি আমি 100% দ্বারা যদি গুণ করি, অর্থাৎ যদি আমি ধরো পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে কিন্তু এটা আমাদের হলো 61.84 মিলছে এটা সবার, মানে যারা যারা হ্যাঁ করছো। ওকে, তাহলে দেখো এটা মোটামুটি এই ম্যাথটা মোটামুটি সহজ আছে। এটা দেখো আমাদের কার্বন টার্বন দেওয়া আছে, আর এই যে পটাশিয়ামের যে আমাদের এটা বোধ হয় 39, আবার আবার হলো ব্রোমিনের হলো 35। তো সেইভাবে করে তোমরা পুরোটা একটু ক্যালকুলেট করতে পারো, এটা আমাদের সহজ, এটা আমাদের সহজ। এটা আমি না করে দিই, এটা দেখো একটু প্যারা, এটা একটু প্যারা মনে হতে পারে, কিন্তু দেখো এটা আসলে কোনো প্যারা না। তোমাদের আসলে সমস্যা হচ্ছে এই যে প্যারাসিটামল এই কাঙ্ক্ষিত উৎপাদের কয়টা কার্বন আছে কয়টা হাইড্রোজেন মানে এই আর কি আছে সেটা বের করার জন্য। দেখো এই যৌগটা কেমনে ক্রিয়েট হয়েছে, এই যৌগটা ক্রিয়েট হয়েছে সবার আগে একটা বেনজিন বলয় ছিল। সবার আগে এই টাইপের একটা আমাদের বেনজিন বলয় ছিল। এই বেনজিন বলয় ধরো এটা আমাদের একটা বেনজিন বলয়। তো বেনজিন বলয়ের ধরো আমাদের বেনজিন বলয় মানে কি, বেনজিন বলয় হলো C6H6 ওই যে কার্বনের যে 6টা যে বলয় আঁকলাম সেম। এখন এই একটা হাইড্রোজেন অপসারণ হয়ে সেখানে OH যুক্ত হয়েছে, একটা হাইড্রোজেন যদি অপসারণ হয়ে সেখানে যদি OH যুক্ত হয়, তাহলে এখন কিন্তু এখানে C6H6 নাই, এখানে কিন্তু এখন আছে C6H5, তারপর একটা আছে হলো OH। ওকে, তারপর কি হয়েছে, এই দেখো মানে এই একটা পজিশনে NH যুক্ত হয়েছে। তাহলে এই একটা পজিশনে যদি আমাদের NH যদি যুক্ত হয়, তাহলে আমাদের আরেকটা হাইড্রোজেন চলে গেছে। তাহলে আরেকটা যদি হাইড্রোজেন চলে যায়, তাহলে এইখান থেকে আরেকটা হাইড্রোজেন ধরো আমাদের চলে গেল। চলে যাওয়ার পর এর পাশে আমাদের এই বাকি টার্মটা আছে। তো দেখো এই যে বাকি টার্মটা কি, বাকি টার্মটা হলো আমাদের যদি একবারে আঁকেও মানে যদি একটা ওয়ার্ড আকারে যদি লিখি NH CO, আর এখানে আছে হলো CH3। তার মানে এই পার্টটা আমাদের অন্য একটা কার্বনের সাথে আবারও যুক্ত হচ্ছে। তাহলে অন্য একটা কার্বনের সাথে যদি আবারও যদি যুক্ত হয়, তাহলে NaCO, তারপর ধরো এখানে আমাদের হলো CH3। তার মানে এই পুরো যৌগটা হলো আমাদের তার গাঠনিক সংকেত থেকে যদি আমি তার যদি বলি ম্যাথমেটিক্যাল যদি বা যদি ওয়ার্ডে যদি লিখি পুরো সংকেত থেকে, অর্থাৎ যদি আমি সংকেত আকারে যদি লিখি গাঠনিক শেপ থেকে যদি বাদ দিই, তাহলে দেখো এইখানে এখন দেখো দেখি বলতো কার্বন কয়টা। কার্বন দেখো 6টা ছিল, 6টার সাথে এই তো CO একটা কার্বন যুক্ত হচ্ছে, তার মানে কার্বন হলো সব মিলে 7টা। হাইড্রোজেন কয়টা দেখো 4টা, 5টা, 6টা, আর এই তিনে হলো 4, 5, 6 আর 9টা। তার মানে হাইড্রোজেন আছে এখানে আমাদের আছে হলো 9টা। তারপর দেখো অক্সিজেন আছে কয়টা, এই তো এ একটা আর হলো এ একটা, তার মানে অক্সিজেন আছে 2টা। আর নাইট্রোজেন আছে হলো একটা। দেখি বলো তো আর কোনো কিছু আছে? আর তো কোনো কিছু বোধহয় নাই, তাই না? তাহলে এখন আমাদের অ্যাটম ইকোনমি, যেহেতু কোশ্চেন বলেছে অ্যাটম ওই যে একটা কার্বন 8টা হবে না? কার্বন 8টা হবে। কেন 8টা হবে? ও হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, এই তো এ একটা কার্বন, এ একটা কার্বন, আর এইখানে আছে হলো 6টা। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কার্বন হয়ে যাবে হলো 8টা, কার্বন এখানে 8টা হবে। তো কার্বন 8টা। ওকে, তাহলে বাদ বাকি কি ঠিকঠাক আছে না? বাদ বাকি কিন্তু ঠিক আছে। ধরো এইখানে একটা কার্বন, এই আমাদের 2টা কার্বন, আর এই পুরোটা হলো 6টা কার্বন। অক্সিজেন হলো এ একটা আর এ একটা, তো এই আমাদের 2টা অক্সিজেন। এইখানে আসলে 4টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, আর এই তিনটা মিলে 9টা হাইড্রোজেন। তো আমাদের এখন অ্যাটম ইকোনমি যদি বের করা হয়, তাহলে অ্যাটম ইকোনমি দেখো, অ্যাটম ইকোনমি আমাদের উপরে যাবে 8টা কার্বনের ভর, 8 × 12 যোগ 9 যোগ 16 × 2, 16 × 2 ডিভাইডেড বাই আমাদের নাইট্রোজেনের জন্য হলো 14। তারপরে এই পুরোটা আমরা আবার এইখানে
লেখা লাগবে 8 × 12 + 9 + 32 + 14। তারপর আছে কি একটা আমাদের হলো ইথানোইক মানে ইথানোইক অ্যাসিড আছে। দেখো ইথানোইক অ্যাসিড মানে কি, আমাদের হলো C2H5OH। ওকে, C2H5OH। এইখানে দেখো আমাদের দুইটা মানে এই আমাদের কার্বন, আবার হলো আমাদের হাইড্রোজেন হলো তিন। আচ্ছা, এখানে বোধহয় একটু ভুল হলো। OH এটা আমাদের না, এটা আমাদের হলো, সরি সরি সরি, এটা হলো আমাদের C2H4O2। তার মানে এখন এখানে আমাদের হলো কার্বন দুইটা, কার্বন 6 না 12 × 2, এই আমাদের হলো 12 × 2 + 4 যোগ তারপর আসতেছে 16 × 2। তারপর এখন ক্যালকুলেট করে যেটা আসবে তাকে আমরা পার্সেন্টেজ আকারে কনভার্ট করলে যেটা যেটা আমাদের অ্যান্সার, সেটা আমাদের এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি। বলো, আমি কি বুঝতে পারছি? ম্যাথগুলো সহজ না? এখন এখান থেকে বোর্ডে একটা এমসিকিউ পেলে পেতে পারো, খুবই রেয়ার আসে এবং আসে না, কিন্তু অ্যাডমিশনের মানে আমরা যখন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ধরো উদ্বাসে পরীক্ষা দিয়েছি, তখন প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে কোশ্চেন থাকতো এই যে মানে এই আর কি অ্যাটম ইকোনমি থেকে। কিন্তু এই চ্যাপ্টারটা, এই মানে এই টপিকটা, এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে অবহেলিত একটা পার্ট, খুবই কম মানুষজন পড়ায়। কিন্তু আমরা যেহেতু কোনো কিছু বাদ দেবো না, তো ইম্পর্টেন্ট গুলো মোটামুটি সব কিছু পড়াবো। ওকে, তো ধরো আমাদের পড়া আহ, ওই আজকের দিন, আজকে আমরা নতুন জিনিসপাতি পড়বো। মানে কালকের দিনে পড়াগুলো শেষ হয়েছে, আজকে আমরা নতুন জিনিসপাতি পড়বো। তোমাদের আমি কাজ দিছিলাম ওই যে আহ, 12টা যে নীতি, সেই 12টা নীতিগুলো একটু পড়ার কথা ছিল। তোমরা কে কে পড়ছো? মানে কে কে পড়োনি একটু দেখি হ্যান্ড রেজ করো, একটু দেখি কে কে পড়োনি। এটা কে? ওকে, দুইজন। তারপর যারা পড়োনি তাদের কিন্তু হাত আচ্ছা, তিনজন ক্লাসে আসো তোমরা, চারজন, তার মধ্যে তিনজন হাত তুলছো। 1 2 3 4 5জন আছো, না 6জন আছো। আচ্ছা, তোমরা তিনজন কেন পড়োনি? এইগুলো তো একটু ধরো পড়ে নিতে হবে। তা ধরো আজকে আমি একটু পড়াবো, কিন্তু তোমাদের আমি বলছিলাম একটু যাতে বইটা একটু খোলো, একটু যাতে বইটা যাতে একটু দেখো। ওকে, দেখো। তো ওইখানকার যে গ্রিন কেমিস্ট্রির যে 12টা রুল ছিল, তো সেই 12টা রুলের আমি কয়েকটা জিনিস একটু দেখাবো, কয়েকটা জিনিস একটু ধরো মুখে মুখে বলবো। তো সেইগুলো তোমরা আপাতত একটু তুলে নেবে। তার আগে একটু দ্বারা আমি একটু দেখি, এগুলো আমি ডিট করে দিলাম। উম, একটু ওয়েট করো। গ্রিন কেমিস্ট্রির 12টা রুল আমি, ওকে দেখো। তো আমি গ্রিন কেমিস্ট্রি এই যে 12টা নীতি তার একটা সামারি দিব। তো সামারি বলতে একটা পেজে আমি লিখে দেবো, তোমরা যদি বই পড়ে কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আপাতত এই স্লাইডটা পড়ে মোটামুটি একটু মনে রাখতে পারো। ধরো আমি রুলগুলো একটু লিখে দিচ্ছি। ওকে, তো তোমরা একটু পারলে এখনই লেখো, তাহলে ধরো যখন বই পড়বা তখন পড়তে আর কি ভালো লাগবে, জিনিসপাতিগুলো আর কি ঠিক মতো একটু আর কি ধরতে পারবো। ওকে, তো ধরো আমরা তাহলে শুরু করি। এটা হলো আমাদের সবুজ রসায়ন। ওকে, তো সবুজ রসায়নের যে আমাদের প্রথম যে কথাটা আছে, প্রথম কথাটা হলো দেখো এই যে বিক্রিয়া যে আমরা সম্পন্ন করব, বিক্রিয়া সম্পন্ন করার জন্য ধরো প্রথম ক্ষেত্রে কি যে আমাদের বর্জ্যটা কম লাগবে। তোমরা মানে স্টার্ট করবা ধরো 12টা নীতির মধ্যে, তোমাকে তো মানে যদি বলি 12টা লিখতে পারবে না, এটা খ নাম্বারে আসে বা গ নাম্বারও দিয়ে মানে যদি আর কি দিতে পারে যে গ্রিন কেমিস্ট্রির নীতিগুলো আলোচনা করো। তো আলোচনা করার জন্য তোমরা শুরু করবে অ্যাটম ইকোনমি দিয়ে এবং হলো ই ফ্যাক্টর দিয়ে, তাহলে ধরো ওই টপিকটা স্ট্রং থাকবে। কারণ কি, সায়েন্স মানে একটু গাণিতিক টার্ম। তো তোমরা অ্যাটম ইকোনমি আর হলো এই যে কি বলা যায়, এই যে আমাদের এই মানে এ আর কি ই ফ্যাক্টরটা নিয়ে একটু বেশি কথাবার্তা বলবা, তারপরে জিনিসপাতিগুলো একটু কম কথাবার্তা বলবো। তো ধরো আমি এখানে প্রথম যে রুলটা যদি একটু বলে দিই, প্রথম যে রুলটা ধরো আমাদের আহ, ধরো ধরো মানে এখানে যদি আমি ই ফ্যাক্টর দিয়ে আসি, তো ওই কথাটা হলো যে ই ফ্যাক্টর কমাইতে হবে। ই ফ্যাক্টর কমা মানে কি, বর্জ্য হ্রাসকরণ বা আমাদের বর্জ্য
হ্রাসকরণ, মানে প্রথম যে নীতিটা সেটা হলো আমাদের বর্জ্য হ্রাসকরণ। ওকে, তারপরে ধরো আমাদের হলো আহ, মানে ওই ই মানে ই মানে ই মানে ই ফ্যাক্টরের পরের কথাটা যদি বলি, আমাদের অ্যাটম ইকোনমি দিয়ে যদি আমি ব্যাখ্যা করতে চাই, তাহলে অ্যাটম ইকোনমি দিয়ে ব্যাখ্যা করতে চাইলে কিন্তু আমার কি কাঙ্ক্ষিত উৎপাদের মানটা বৃদ্ধি করতে হবে। তাহলে বর্জ্য হ্রাসকরণ, তারপর আমাদের হলো কাঙ্ক্ষিত উৎপাদের মানটা বৃদ্ধি, কাঙ্ক্ষিত উৎপাদ বৃদ্ধিকরণ। তাহলে আহ, তোমরা একটু লেখো, আমি এখানে যেভাবে লিখে দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের যাবে কি কাঙ্ক্ষিত উৎপাদ উৎপাদ বৃদ্ধিকরণ। ওকে, তারপরে কথাটা আছে যে 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 ধরো ধরো আমি কারখানা চালাচ্ছি, কিন্তু আমার কোনো প্রকার সেফটি নাই, আমি ইচ্ছা মতো আগুন জ্বালাচ্ছি, ইচ্ছা মতো আগুন নেভাচ্ছি, ইচ্ছা মতো প্লাস্টিক পুঁততেছি। তো সেই কারণে ধরো কারখানার লোকদের কিন্তু বিভিন্ন যদি বলি দূর মানে এ আর কি মানে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, বা তারা যদি ঠিক মতো যদি ওই আর কি গগলস যদি না পরে বা হ্যান্ড গ্লাভ যদি না পরে, বা যদি ওই সাদা কালারের যে তোমাদের কি বলে ওই যে একটা ড্রেস আছে না সাদা কালারের মেডিকেলে যারা পরে, এই যে কি name, যাই হোক ধরো ওটা আমার এখন মাথায় আসতেছে না। তো ওই জিনিসপাতি যদি সেফটি হ্যান্ডগুলো যদি ঠিকমতো ব্যবহার না করে, তাহলে কিন্তু তারা দুর্ঘটনার মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে পারে। তো সেই কারণে 3 নাম্বার যে রুল সেটা হলো দুর্ঘটনা প্রতিরোধ করতে হবে কোনো একটা বিক্রিয়ায়, যাতে কোনো প্রকার দুর্ঘটনা যাতে না হয়। তাহলে সেই কারণে দুর্ঘটনা প্রতিরোধের জন্য পর্যাপ্ত আমাদের প্রসেসগুলো অ্যাপ্লাই করতে হবে, বা আমাদের দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ এই যে কি বলা যায় আমাদের রুল যদি বলি ফলো করতে হবে। তো এটা হলো আমাদের দুর্ঘটনা প্রতিরোধ। তারপর ধরো আমাদের 4 নাম্বার আছে হলো প্রভাবক ব্যবহার। ধরো আমরা এখানে প্রভাবকগুলো ব্যবহার করব কোনো কোনো বিক্রিয়ার, কারণ হলো প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হয়। কিন্তু তুমি যদি প্রভাবক ব্যবহার না করো তাহলে একই বিক্রিয়া ঘটবে, কিন্তু কিন্তু প্রভাবক ব্যবহার করলে ধরো ঘটতে হলো ধরো একদিনে, কিন্তু প্রভাবক না না ব্যবহার করলে ধরলো সেই বিক্রিয়াটা 1 মাসও লাগতে পারে। তা আমি যদি প্রভাবক ব্যবহার করে যদি বিক্রিয়ার সময় কমাতে পারি, বা যদি আমার খরচ কমাতে পারি, বা যদি আমার দূষিত পদার্থের অবশিষ্টাংশ যদি সহজেই বিক্রিয়াটা শেষ করতে পারি, তাহলে আমি কেন প্রভাবকটা ব্যবহার করব না? তো সেই কারণে এখানে আমাদের যে থার্ড স্টেপটা হলো প্রভাবক ব্যবহার। এখন দেখো তোমরা বলতে পারো যে ভাই প্রভাবক তো ব্যবহার করলে যিনি কারখানার মালিক তারই লাভ হবে, কিন্তু আহ, প্রভাবকগুলোর প্রাইস আছে, মানে প্রভাবকগুলোর দাম আছে। তো কোনো কোনো কারখানা যারা ধরো অসাধু ব্যবসায়ী তারা এই জিনিসপাতিগুলো ব্যবহার করতে চাবে না, তারা চাবে যে ওটা আমার 1 মাসে হোক, আমি একটু বসে থেকে যাতে আমার খরচটা কম পড়ে। কারণ সময়ের থেকে অনেক সময় ধরো টাকাটা বেশি, মানে যারা কারখানার মালিক তারা আর কি সেটা মনে করে। তো সেই কারণে যদি কোনো কারখানা যদি প্রভাবক ব্যবহার না করে, তাহলে কিন্তু সেখানে অতিরিক্ত বর্জ্য উৎপন্ন হবে, অনেক দিন যাবত একটা বিক্রয় সম্পন্ন হবে, যেটা একটা ইলিগাল কাজ। তো সেখানে আমাদের গ্রিন কেমিস্ট্রি বলে দিচ্ছে যে আপনাকে প্রভাবক ব্যবহার করতে হবে। তো সেখানে আমি যদি বলি প্রভাবক এই যে আমাদের ধরো ব্যবহার, তারপরে যে রুলটা হলো যে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। আমাদের মানে যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের যথাসময়ে আমাদের দূষণ নিয়ন্ত্রণ, আমি এখানে লিখে দিচ্ছি আহ যথা সময়ে দূষণ নিয়ন্ত্রণ, মানে আমি দূষিত পদার্থ ধরো আর কি ডাস্টবিনের ভিতরে সারাদিন ফেলে রাখবো, সেটা করা যাবে না। ওটা ঠিক নির্দিষ্ট সময় পর পর সেটা আমার হলো ডাস্টবিনে ফেলে দিতে হবে, বা তাকে আগুনে পুড়ে ফেলতে হবে, বা মাটিতে চাপা দিতে হবে, বা আমাদের সেটা আর কি মানে পার্মানেন্টলি অনেক দিন যাবত রাখা যাবে না, ওটা রাখাও একটা ইলিগাল কাজ। ওকে, তারপরে ধরো আমাদের দেখো আমাদের এই পজিশনে একটা স্টেপ আছে, যে স্টেপটা যদি বলা যায় যে নিরাপদ রাসায়নিক দ্রব্য ব্যবহার, নিরাপদ নিরাপদ রাসায়নিক দ্রব্য ব্যবহার, রাসায়নিক নিরাপদ রাসায়নিক দ্রব্য আর কি ব্যবহার করতে হবে, কোনো প্রকার অনিরাপদ মানে দ্রব্যগুলো ব্যবহার করাটা ঠিক হবে না। তারপর হলো নিরাপদ দ্রাবক ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার। তারপর ধরো উচ্চ দক্ষতা সম্পন্ন জ্বালানি ব্যবহার। আমি কিন্তু এইগুলো তোমাদের বই থেকে সামারি করে দিচ্ছি। ওকে, বইয়ে যে 12টা টপিক আছে, সেই 12টা টপিকের আমি একটা সামারি এইখানে দিচ্ছি। যদি তোমরা ওইগুলা পড়ে যদি না ভালো লাগে, তাহলে তোমরা খালি এই স্লাইডে 12টা পড়বা, তাহলে মোটামুটি দেখো মানে টপিকটা ক্লিয়ার হবে। ওকে, তাহলে উচ্চ দক্ষতা, এটা দক্ষতা। ওকে, হ্যাঁ লেখাটা একটু খারাপ হয়েছে। দক্ষতা সম্পন্ন জ্বালানি
ব্যবহার, জ্বালানি আমাদের এখানে ব্যবহার। আচ্ছা, কয়টা হলো? হলো বোধহয় এখানে 1 2 3 4 5 6 7 8। আট আর চারটা আছে। চারটার মধ্যে আমি এই চারটা ধরো এইখানে একটু লিখি। ওকে, দেখো, এইখানে আমাদের হলো বাই প্রোডাক্ট, এরপরে যে টপিকটা হলো সেটা হলো বাই প্রোডাক্ট বর্জন। এখন বাই প্রোডাক্ট বর্জন মানে কি? বাই প্রোডাক্টকে আমরা বলি হলো অবশিষ্ট অংশ। তো অবশিষ্ট অংশটা বর্জন করতে হবে। ওই একই কথা দেখো দুইবার আছে, মানে আগে লেখা আছে যে বাই প্রোডাক্টটা ফেলে দিতে হবে, মানে এই বাই প্রোডাক্টটা আপনি কাজে লাগাতে পারবেন না, বাই প্রোডাক্টটা আপনাদের ফেলে দিতে হবে। দেখবা কোনো কোনো জায়গায় কিন্তু বলে যে প্লাস্টিক আমরা ফেলে দিই, সেই প্লাস্টিক আবারও রিইউনিয়ন কাজ করি। তো সেটা ভালো কাজ, কিন্তু কোনো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ধরো যেটা আমার বাই প্রোডাক্ট আসবে সেটা আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না। কিন্তু সেটা যদি কোনো কোনো একটা যদি অসাধু ব্যবসায়ী ব্যবহার করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তো বাই প্রোডাক্ট বর্জন করতে হবে, এবং সেই বাই প্রোডাক্ট যে দূষিত বর্জনটা সেটা আমাদের যথাসময়ে ফেলে দিতে হবে। তো তারপরে আছে হলো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আমি কেন মানে কেন আর কি নবায়নযোগ্যটা ব্যবহার করবো? কারণ নবায়নযোগ্য মানে কি? যে যোগ্য আবারও যে জ্বালানিটা আবারও তৈরি করা যায়। ধরো আমাদের পানি, পানি কিন্তু এটা আমাদের কন্টিনিউয়াসলি আসতেছে, পানি কিন্তু কোনোদিনও শেষ হবে না। কিন্তু ধরো আমি যদি মানে ধরো আমি যদি কারখানাতে সারা জীবন খালি পেট্রোলই ব্যবহার করলাম, খালি আমি সেখানে ধরো পেট্রোলের জিনিসপাতি বা ধরো আমাদের রূপা সোনার জিনিসপাতি সারা জীবনই ব্যবহার করলাম, তাহলে এটা ব্যবহার করা লাগবে, কিন্তু সারা জীবনই যে ওটার বিকল্প যদি কোনো কিছু থাকে তাহলে আমি তার বিকল্পটা ব্যবহার করবো, যে মানে যেটা আমাদের পরিবেশের জন্য সাহায্য করবে বা আমাদের পরিবেশটাকে মানে অনেকদিন যাবত স্টেবল রাখবে। তাহলে আমাদের এটা এটা গেল নবায়নযোগ্য, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। নবায়নযোগ্য আমাদের এই যে জ্বালানি ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। তারপরে একটা আছে হলো শতকরা অ্যাটম ইকোনমি বিক্রিয়ার অগ্রাধিকার, মানে শতকরা অ্যাটম ইকোনমি বেশি বিক্রিয়া অগ্রাধিকার। এখন এই অগ্রাধিকার কথাটা কেন বলতেছে আমি ধরে বলতেছি, শতকরা অ্যাটম ইকোনমি বেশি বিক্রিয়ার অগ্রাধিকার। ধরো তুমি একটা প্লাস্টিক তৈরি করবা, এখন সেই প্লাস্টিক তুমি অনেকগুলো বিক্রিয়ার দ্বারাই করতে পারো, যদি বলি তৈরি করতে পারো। এখন যে বিক্রিয়ায় অ্যাটম ইকোনমিটা বেশি, যে বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি বেশি মানে কাঙ্ক্ষিত উৎপাদটা বেশি হবে, তোমার সেই বিক্রিয়াটাই ব্যবহার করতে হবে। কিন্তু এখন তুমি বলতে পারো যে ভাই আমি তো যদি একটা কারখানা মালিক হই তাহলে আমি সেটাই ব্যবহার করব। এখন দেখো, জিনিস যেটা ভালো দামটা তার একটু বেশি, তার মানে তুমি যদি ওই বিক্রিয়ায় যদি শতকরা বেশি পরিমাণ উৎপাদ পাও তাহলে কিন্তু সেখানে তোমার খরচটা বেশি হবে। তার মানে কোনো কোনো অসাধু ব্যবসায়ী আছে, তারা যে কাজটা করতে চায়, তারা ধরো ওই কম খরচে যেটা কম পরিমাণ উৎপাদ দেবে তারা সেটাই ব্যবহার করে, যে আমার আমার টাকা পয়সা কম লাগতেছে, আমার উৎপাদ কম আসলে আসুক, আমি এই সেম বিক্রিয়াটা বারবার ঘটাবো। কিন্তু বারবার যদি তুমি যদি সেম বিক্রিয়া ঘটাও তাহলে তোমার কিন্তু বারবার ওই আর কি বর্জ্য উৎপন্ন হবে। তাহলে বারবার যদি বর্জ্য উৎপন্ন হয় সেটা কিন্তু পরিবেশের জন্য খারাপ। তো সেই কারণে শতকরা অ্যাটম ইকোনমি বেশি বিক্রিয়ার অগ্রাধিকার সম্পন্ন বিক্রিয়াগুলোকেই ব্যবহার করে কোনো একটা যৌগ বা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে। আর লাস্ট হলো এটা আমাদের একদম লাস্ট, এটা ধরো আমাদের উচ্চ দক্ষতা সম্পন্ন জ্বালানি ব্যবহার। উচ্চ দক্ষতা সম্পন্ন জ্বালানি ব্যবহার। ওকে, নাও এই চ্যাপ্টারের এটা লিখছেন ভাইয়া, আ এটা একবার লিখছেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্বালানি ও ব্যবহার। আচ্ছা আচ্ছা, এটা একবার লিখছি। তাহলে হ্যাঁ, আহ, এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। শক্তি চিন্তা পরিকল্পনা। এটা হবে হলো ভাঙ্গনযুক্ত কেমিক্যাল ব্যবহার। ওকে, সরি, একটা লিখছি, হ্যাঁ, তো এটা এইখানে আছে। তো এইখানে আমাদের এই তো এটার একটা সেম হয়ে গেছে। তো এই জিনিসটা লেখা আছে হলো ভাঙ্গন যোগ্য কেমিক্যাল ব্যবহার। ওকে, ভাঙ্গন যোগ্য কেমিক্যাল ব্যবহার এখানে একটু লিখে রাখি। ভাঙ্গনযোগ্য কেমিক্যাল ব্যবহার। ওকে, নাও আমাদের 12টা রুল আমাদের একদম শেষ, 12টা যে নীতি। তোমরা যদি এখন মানে যদি সিকিউতে দেখো, আমরা একটা ওয়ার্ড জানলে কিন্তু মানে অনেক রস মিশে কিন্তু অনেকগুলোই কিন্তু লেখা যায়। তো মোটামুটি এই যদি কোনো সিকিউ যদি আসে এখান থেকে বলতেছি আসে না, কিন্তু যদি বাই চান্স যদি আসে তাহলে মোটামুটি এই পেজটা তোমরা যদি একটু খাতায় যদি রাখো তাহলে মোটামুটি পারবা আর কি। ওকে।
আর এমসিকিউ তো আসে আর কি, যে নিচের কোনটি আমাদের গ্রিন, যদি বলি আমাদের সবুজ রসায়নের নীতির মধ্যে পড়ে। তো তার মধ্যে দেখবা সবগুলোই পজিটিভ থাকে, সব মানে সবগুলোই আর আর কি পরিবেশের জন্য ভালো। কিন্তু দুই একটা ধরো ওই যে ভালোর মধ্যেও কিছু জিনিসপাতি খারাপ থাকে, তো সেইগুলোর মধ্যে একটা বলে দিবে যে এই এই 12টার মধ্যে একটা দেবে, তার মানে সেটা আমাদের অ্যান্সার। তো না, এই 12টা আমাদের, আমি লিখে দিলাম। বলো, সবার তোলা হয়েছে? তোলা হলে একটা হ্যান্ড রেজ করো। ওকে, সবাই হ্যান্ড রেজ করছো, তাহলে আমি আহ, পরের টপিকে চাই। দেখো, আমাদের এই চ্যাপ্টারে যে থিওরি পার্ট ছিল, থিওরি পার্ট আমাদের শেষ, থিওরি পার্ট শেষ। আমরা এখন যদি বলি যে মজার পার্টগুলোতে গুলো যাবো যাবো আর কি, প্র্যাকটিক্যাল পার্টগুলোতে যাবো। ওকে, তো দেখো প্রথম দিকে আমরা একটা এমসিকিউ, মানে এমসিকিউ ধরো এটা বলা যায় আমাদের 9-10-এর একটা পার্ট। তো 9-10-এর জিনিসপাতি ধরো আমি সেখান থেকে একটু সামারি করে তারপর আর কি সামনের দিকে যাব। ধরো আমাদের টপিকটার নাম হলো আমাদের হলো রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তো রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। ওকে, তো এই যে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ, এখান থেকে ধরো আমরা এইখানে একদম যে ডিটেলসে পড়বো তা না, খালি একটা ওভারভিউ নিব যে এই পুরো চ্যাপ্টারে আমরা আসলে কি কি পড়তে যাচ্ছি। তো সেই জিনিসটার একটা ওভারভিউ নিব, মানে একটু আর কি ওভারভিউ নেব। তো দেখো ওভারভিউগুলো আমরা ধরো কিভাবে নিচ্ছি। ধরো আমাদের এইখানে যে কাজটা থাকবে, এইখানে আমাদের থাকবে হলো বিক্রিয়া। এখানে আমাদের হলো বিক্রিয়ার নাম ইনক্লুড করা থাকবে। এখানে থাকবে আমাদের হলো বিক্রিয়া, এখানে আহ বিক্রিয়া, তারপর এইখানে থাকবে হলো বিক্রিয়াটা চেনার উপায়। মানে তোমাকে ধরো 3 থেকে 4টা বিক্রিয়া দিয়ে বলবে যে বিক্রিয়াগুলো প্রকারভেদ লিখো, বিক্রিয়াগুলো কি বিক্রিয়া সেগুলো লিখো। ধরো সেগুলো আমরা জানি, আবার একটু রিভিউ হয়ে যাক। ধরো আমাদের চেনার উপায়। ওকে, আর এইখানে যেটা আসবে যে আমাদের হলো এক্সাম্পল। তো নাও আমাদের প্রথম যে এক্সাম্পল সেটা হলো আমাদের মানে যে বিক্রিয়া, সেটা হলো আমাদের সংশ্লেষণ। ওকে, সংশ্লেষণ বিক্রিয়া। তো সংশ্লেষণ কথা দ্বারাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে ধরো আমাদের যদি বলি এই বিক্রিয়ার যে চেনার উপায়, চেনার উপায় হলো দুইটা যৌগ পরস্পর বা দুইটা মৌল পরস্পর বিক্রিয়া করে একটি উৎপাদ তৈরি করবে। ধরো আমি যদি যে কাজটা করি, ধরো আমি প্লাস্টিক তৈরি করব, তাহলে প্লাস্টিক তৈরি করার জন্য আমি প্লাস্টিক তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস, সেই যে উপকরণগুলো আমি দিলাম, উপকরণগুলো ইনপুট দিলাম, আমি আউটপুট রূপে খালি একটা যৌগ প্লাস্টিক পাইলাম। শুধুমাত্র যদি দুইটা, ধরো আমি যদি এখানে লিখে রাখি যে যদি আমাদের মৌল আর মৌল, যদি দুইটা মৌল পরস্পরের সাথে যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করে যদি একটি উৎপাদ যদি তৈরি হয়, যদি এখানে একটি উৎপাদ যদি তৈরি হয়, তাহলে সেই বিক্রিয়াটা হলো আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, সেই বিক্রিয়াটা হলো আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা ধরো আমাদের এই তো পানি, মানে এই মানে আমাদের হলো H2O, H2O সাথে যদি আমি এখানে বিক্রিয়া করে, এখানে ধরো বিক্রিয়ার যে রিয়াকশন, এখান থেকে আমি যদি পানি পাই, তাহলে এই পুরো বিক্রিয়াটা আমাদের হলো সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে পানির উৎপাদন বা আমাদের হাইড্রোজেন এবং হলো অক্সিজেনের দহনের ফলে যে পানি উৎপন্ন হয়, যে আর কে জলবাষ্প উৎপন্ন হয়, সেই জলবাষ্পের যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটা হলো আমাদের সংশ্লেষণ বিক্রিয়া। ওকে, তারপর ধরো আমি এখানে আরো কয়টা দেবো, এখানে সব মিলে বোধহয় 1, 2, 3, 4, 5টা কি 6টার মতো একটা লিস্ট যাবে। তো সবগুলো আমি এখানে ছক করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এইগুলো ধরো আমি কাছে থাকলে সবগুলো আর মানে এইগুলাই লেখাইতাম তোমাদের, কিন্তু সেগুলো এখন তোমরা বোর্ড থেকে বা অনলাইন থেকে লিখতেছো। তো সংশ্লেষণ বিক্রিয়ার যে পরের টাইপটা, সেটা ধরো আমাদের হলো সংযোজন বিক্রিয়া। দেখো, সংযোজন বিক্রিয়াও তোমরা ছোটকাল থেকে পড়ে রাখছো,
কিন্তু সংশ্লেষণ এবং সংযোজন বিক্রিয়ার মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য হলো, ধরো আমি মৌল আর মৌল বিক্রিয়া করে একটি একটি উৎপাদ পাচ্ছি, আর এই সংশ্লেষণ যে বিক্রিয়াটা আছে, মানে ধরো আমাদের এই যে এই আর কি সংযোজন যে বিক্রিয়াটা আছে, সংযোজন বিক্রিয়ায় শুধু যে মৌল মৌল যুক্ত হবে তা না, যৌগ যৌগ যুক্ত হতে পারে, যৌগ যৌগ যুক্ত হয়ে একটি উৎপাদ তৈরি করবে। আবার লিখলাম উৎপাদন, কি আর জ্বালা। উৎপাদ, উৎপাদ, এখানে উৎপাদ হবে শুধুমাত্র। তার মানে আমি যদি এখানে যে জিনিসটা লিখবো যে মৌল যুক্ত হতে পারে বা আমাদের যৌগ যুক্ত হতে পারে, মৌল আর এই যে যৌগ, মানে এটার সাথে ওই মৌল বা যৌগই তৈরি হবে, মৌল বা যৌগই আমাদের যুক্ত হবে, যুক্ত হয়ে যে জিনিসটা তৈরি হবে একটি উৎপাদ তৈরি হবে। তাহলে সেই বিক্রিয়াকে বলা হবে আমাদের সংযোজন বিক্রিয়া। ধরো আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল আমাদের চুনের বা চুনাপাথর তৈরি করা, যে ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি এবং যদি কার্বন ডাই অক্সাইড, তাদেরকে যদি একসাথে বিক্রিয়া দেওয়া হয় তাহলে হলো আমাদের ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। তো ক্যালসিয়াম কার্বনেট তৈরি যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় আমাদের সংযোজন বিক্রিয়া। ওকে, ধরো আমি তার পরটাতে গেলাম, তারপরে এটাতে। ওকে, তারপরে যে বিক্রিয়া সেটা ধরো আমাদের হলো প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা আমরা ধরো ছোট থেকেই পড়ে আসছি। প্রতিস্থাপন মানে কি, দেখবা হয়তো তোমাদের যখন অ্যাসিড ক্ষারের যে বিক্রিয়াগুলো পড়ছো, মানে অ্যাসিড ক্ষারের প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, মানে সেখানে কিন্তু একটা অংশ কিন্তু পরস্পরের সাথে যদি বলি একটার পজিশন আরেকটা পজিশনে যদি যদি রিপ্লেস হয়। ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে ধরো আমাদের জিঙ্ক আছে, জিঙ্কের সাথে বিক্রিয়া করতেছে হলো সালফিউরিক অ্যাসিডের H2SO4। তো তোমরা এই বিক্রিয়া যখন আর কি যদি আর কি সম্পাদন করো, তাহলে দেখবা এটা হলো জিঙ্ক। জিঙ্ক যেহেতু প্লাস, তার মানে এই যৌগের নেগেটিভকে নেবে, তার মানে কি জিঙ্ক সালফারের সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফার উৎপন্ন করবে। আর এই যে পানি, সেই পানি সে ভবঘুরের মতো বা স্থির অবস্থায় সে অবস্থান করবে। তাহলে দেখো এই যে জিঙ্ক H2 কে প্রতিস্থাপন করছে, প্রতিস্থাপন করে জিঙ্কের জায়গায়, মানে আমাদের বলা যায় হাইড্রোজেনের জায়গায় জিঙ্কটা বসে গেছে, তার মানে কি সে আমাদের প্রতিস্থাপন হয়েছে। তো প্রতিস্থাপিত হওয়ার কারণে এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন প্রতিস্থাপন বিক্রিয়া হলো আবার আরেকটা প্রকারভেদ আছে। এর প্রকারভেদের মধ্যে কিন্তু আরেকটা প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা ধরো আমি এখানে যদি আমাদের অ্যাসিড ক্ষারের বিক্রিয়া যদি নিই, ধরো আমাদের এই তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা HCl এর বিক্রিয়া দিই, তাহলে দেখবা কি হয়। আগে যে জিনিসটা হয়েছে, আগে জিঙ্ক একটা ধাতু ছিল, সে ধাতু এই বড় একটা যৌগের একটা পরমাণুকেই শুধু রিপ্লেস করছে। আর এখন যখন আমি দুইটা বড় বড় যৌগ নিলাম, তখন কি হবে, এই যে সোডিয়ামটা, এই যে ধরো আমাদের যে আর কি সোডিয়াম আছে, এই সোডিয়ামটা রিপ্লেস করবে হলো, দেখো এ যদি প্লাস হয়, তাহলে এটার নেগেটিভকে নেবে, নেগেটিভকে ক্লোরিন। তার মানে কি সোডিয়ামটা রিপ্লেস করবে হাইড্রোজেনকে, আর এই হাইড্রোজেনটা রিপ্লেস করবে হলো সোডিয়ামকে। করার পর তারা এখন পরবর্তীতে একটা যৌগ ক্রিয়েট করবে, যে ধরো যৌগটা আমাদের NaCl, যেটা আমরা জানি খাদ্য লবণ, এবং খাদ্য লবণ তার সাথে এবং OH এর সাথে যদি পানি যুক্ত হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের H2 উৎপন্ন হবে। ওকে, তাহলে দেখো যেহেতু আমাদের পরস্পরের যদি বলি রিপ্লেসমেন্টের ফলে বিক্রিয়া সম্পন্ন হয়েছে, তার মানে এটা কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তো প্রতিস্থাপন বিক্রিয়ার পরে একটা ধরো আছে আমাদের হলো আহ, এই সংযোজন বিক্রিয়ার অপোজিট একটা আছে। সংযোজন বিক্রিয়ার একদম কমপ্লিটলি অপোজিট সেই বিক্রিয়াটাকে বলা হয় আমাদের হলো বিযোজন বিক্রিয়া। ওকে, বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া আমি এখানে লিখে দিচ্ছি। ধরো একদম যদি বলি সংযোজন বিক্রিয়ার একদম অপোজিট, সংযোজন বিক্রিয়ার একদম বিপরীত, যেটা আমাদের হলো বিয়োজন বিক্রিয়া। তো বিয়োজন বিক্রিয়াটা কি, দেখো যেহেতু বলছিল সংযোজন বিক্রিয়ার বিপরীত, তার মানে আহ, ধরো এই যে ক্যালসিয়াম অক্সাইড ছিল, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করছে। তার মানে এর বিক্রিয়াটা কি, এর আমাদের বিপরীতটা কি, এর বিপরীতটা হলো ক্যালসিয়াম কার্বনেট যখন আমরা ভাঙার পর যদি সেখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং যদি কার্বন ডাই অক্সাইড পাই, মানে ওই বিক্রিয়ার কমপ্লিটলি একটা বিপরীত। সংযোজন সংযোজন মানে কি যোগ করা, বিয়োজন মানে কি বিয়োগ করা, তার মানে কোনো কিছু ভাঙা। তার মানে আমি এই চিনার উপায়টায় ধরো এখানে লিখে দিইনি। প্রতিস্থাপন যদি বলে দিই, প্রতিস্থাপনের চেনার উপায়টা হলো অংশের বিনিময়, কোনো একটা অংশের বিনিময়। আর যে বিয়োজন বিক্রিয়া যে চেনার উপায়, সেটা ধরো আমাদের জাস্ট লিখে রেখে দিয়ে সংযোজনের উল্টা। সংযোজন যদি বোঝো, তাহলে বিয়োজনটাও মোটামুটি বোঝা যাবে, সংযোজনের বিপরীত। ওকে, তো এতটুকু আমাদের থাক, এই চারটা পড়লে হবে। বাকি যে দুইটা দেখলাম সেই দুইটা অলরেডি আমাদের শেষ, সেগুলো এখন আর কি পড়া আসলে লাগবে না। ওকে, বলো তোমাদের কি তোলা হয়েছে?
হ্যাঁ। ওকে, তোলা হইলে তাহলে আমি পরের পেজে যাই, পরের স্লাইডে যাই। দেখো, আমরা আজকে এই যে সিএফসি গ্যাস সম্পর্কে জিনিসপাতি পড়বো। তো সবার আগে জানতে হবে যে সিএফসি গ্যাসটা কি। সিএফসি গ্যাস, ধরো আমি ওটা বলার আগে ধরো আমাদের একটা ছোট কনসেপ্ট আছে যাকে বলা হয় আমাদের গ্রিন হাউস গ্যাস। ওকে, তো আমি লিখে রাখি, টাইটেল লিখতেছি গ্রিন হাউস গ্যাস। মানে চ্যাপ্টারের শুরুতেই শুধু একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, কিন্তু আমরা এই গ্রিন হাউস যে যে গ্যাস, সেখানে দেখবো কিছু মধ্যে ম্যাথ আছে। তো সেই ম্যাথগুলো আমরা শেষ করে তারপর আর কি আরো ভেতর দিকে যাবো। ওকে, তো আমাদের দেখো গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস কি, দেখো এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসতেছি যে গ্যাসগুলো পরিবেশের ওজোন স্তরকে ক্ষতি করতে, যদি বলি প্রতিনিয়ত ক্ষতি করে, সেই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কেন বলা হয়, কারণ ওই যে আহ, হোক, এটা ধরো আমাদের অনেক কথাবার্তা, তো অত কথাবার্তা ধরো আমরা ছোটকাল থেকে পড়ে আসছি যে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, এই এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্যাস আমাদের পরিবেশে গেলে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, বা আমাদের মানে বা আমাদের ধরো শ্বাসকষ্টের এই সমস্যা হয়, এই হয় সেই হয়, অনেক সমস্যা হয়। তো যে গ্যাসগুলো পরিবেশের ওজোন স্তরকে ক্ষতি করে, মেইন কথা হলো, মেইন পয়েন্ট হলো, যে গ্যাসগুলো ওজোন স্তরগুলোকে ক্ষতি করতেছে সেই গ্যাসগুলো হলো আমাদের গ্রিন হাউস গ্যাস। তাহলে এই গ্রিন হাউস গ্যাস কারা, এবং এবং আমাদের গ্রিন হাউস গ্যাস যদি মানে এ আর কি যদি বলি কারা, ধরো একদম ফার্স্ট যে মানে যে বাস যে আমাদের যেটা চোখে আসে সেটা আমাদের হলো কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আরো অনেক গ্রিন হাউস গ্যাস আছে যেগুলো ধরো আমাদের আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। ধরো এই যে ইটের ভাটার যে আর কি ধোঁয়াগুলো যদি বলে মানে যেগুলো আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবেশের জন্য ক্ষতি করে, সেখানে কার্বন ডাইঅক্সাইডও আছে এবং অন্যান্য গ্যাসও কিন্তু আছে। তো সেই টাইপের গ্রিন হাউস গ্যাসগুলো ধরো অনেকগুলো এক্সাম্পল আছে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন গ্যাস, ওজোন গ্যাস, এই সে অনেকগুলো গ্যাস আছে। তো তার মধ্যে যদি বলি এখন পর্যন্ত প্রকৃতিতে, এখন পর্যন্ত তোমরা একটু লেখো, এখন পর্যন্ত তো প্রকৃতিতে 30 প্রকারের গ্রিন হাউস গ্যাস পাওয়া গেছে। তাহলে মোট মিলে মোট 30 প্রকারের, মোট 30 প্রকারের গ্রিন হাউস গ্যাসের সন্ধান পাওয়া গেছে। তো এটা কিন্তু একটা এমসিকিউ তো আসে যে গ্রিন হাউস গ্যাস কতটি। তো কতটি এক্স্যাক্ট বলতে বর্তমান পর্যন্ত কতগুলো পাওয়া গেছে, তাহলে মোট 30 প্রকারের গ্রিন হাউস গ্যাস, এই যে ধরো আমি এভাবে লিখলাম, এভাবে আহ, এইভাবে ধরো ডট ডট দিলাম, গ্যাস দেখা গেছে, বা যদি বলি শনাক্ত করা গেছে, এখানে লিখে রাখি এটা ভালো হবে, যে আমাদের শনাক্ত করা গেছে। তো শনাক্ত করা গেছে, তার মধ্যে ধরো আহ, সবচেয়ে যে ক্ষতিকর বেশি, সবচেয়ে যে কটা বেশি ক্ষতিকর, সেই কটা ক্ষতিকরের মধ্যে যদি বলি উল্লেখযোগ্য, যারা ধরো বেশি আমাদের ইম্পর্টেন্ট বা বেশি আমাদের হলো ক্ষতি করে, তা উল্লেখযোগ্য কারা কারা, উল্লেখযোগ্য হলো ধরো আমাদের আমাদের ধরো এখানে আছে হলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর ধরো আমাদের হলো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে আমাদের হলো অ্যামোনিয়া, তারপর আমাদের আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর আমাদের অ্যামোনিয়া, আর অক্সিজেন গ্যাসটাও আমাদের কোনো কোনো ক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসে মানে মানে আমাদের গ্রিন হাউস গ্যাস হিসেবে, সরি, O3, O3 আমাদের আমাদের আছে ওজোন গ্যাসটাও কখনো কখনো আমাদের আমাদের গ্রিন হাউস গ্যাসকে, এই যে আমাদের ওজোন স্তরটাকে ক্ষতির সম্মুখীন করে। তো ধরো এখানে আমাদের হলো O3। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ একটা লাইন দেখবো, যেটা হলো আমাদের সিএফসি গ্যাস। তো সিএফসিও একটা গ্রিন হাউস গ্যাস। তো সিএফসি গ্যাসটা কি, সেটা মানে সেটাই ধরো আমাদের আজকের এই পড়ার মধ্যে থাকবে। তো সিএফসি আমাদের ধরো একটা নিউ একটা টাইপ পেলাম, তো এটা মোটামুটি আগে যদি তাপগতিবিদ্যা পড়ে থাকো তাহলে এই জিনিসটা শোনার কথা। তো যদি না শুনে থাকো তাহলে কোনো সমস্যা নেই, আমি ধরো সেটা এই যে সিএফসিটা আজকে পড়াবো। ওকে, পুরো সিএফসিটা নিয়ে আজকে আমার ক্লাস থাকবে। তো সিএফসি আজকে আমরা অনেকগুলো সংকেত পড়বো ইনশাল্লাহ, দেখি কতদূর কি করা যায়। ধরো আমাদের এখানে থাকবে হলো সিএফসি। ওকে, তো সিএফসি জিনিসটা কি, সিএফসি হলো যদি বলি এক প্রকার ক্ষতিকারক আমাদের গ্রিনহাউস গ্যাস। এই যে 30 প্রকারের যে আমাদের গ্যাসগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে বেশি 3 থেকে 4টা, তার মধ্যে ধরো এই যে মিথেন একটা যদি বলি শক্তিশালী, মানে মানে সবাই ক্ষতি করে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে মিথেন এবং হলো সিএফসি। সিএফসিটা মিথেনের থেকেও বেশি পরিমাণ ক্ষতি করে। ওকে, তো সিএফসি সম্পর্কে এই একটু জিনিসপাতি আমাদের একটু পড়তে হবে। দেখো সিএফসির মধ্যে কি আছে, যে সিএফসি একটা হলো গ্যাস, এই যে সি থেকে আসছে হলো ক্লোরো, সি থেকে আসছে হলো ক্লোরো, এফ থেকে আসছে কি, একটু গেস করো, দেখো ফ্লোরো, ক্লোরো ফ্লোরো, আর সি থেকে ক্লোরো কিন্তু আবারও আসেনি, সি থেকে আসছে হলো কার্বন। তার মানে
সিএফসি গ্যাস মানে হলো কি ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে যে গ্যাসগুলোর মধ্যে আমাদের একটা হাইড্রোকার্বন বা যদি বলি কার্বনের অংশ থাকবে। ধরো আমাদের মিথেন গ্যাসের এই যে মিথেন আছে, এই যে মিথেন ধরো এইভাবে আমাদের চারটা, বা যদি বলি আমাদের ধরো এইভাবে আমাদের চারটা হাইড্রোজেন থাকে। তো এই মিথেন গ্যাসের হাইড্রোজেন গুলোকে যদি আমি অপসারণ করে সেখানে একটা ক্লোরিন দিই, ফ্লোরিন দিই, সেই গ্যাসগুলোই হলো আমাদের সিএফসি গ্যাস। বলো আমি কি বুঝতে পারছি? তার মানে আমি যদি এইখানে যদি হাইড্রোজেনের বদলে যদি একটা ফ্লোরিন দিই, এইখানে হাইড্রোজেনের বদলে যদি একটা ক্লোরিন দিই, তারপর ধর আমি সেখানে হাইড্রোজেন রাখলাম, এইটাই হলো একটা আমাদের সিএফসি গ্যাস। আমার তার মানে এই আমাদের তার মানে হলো মিথেনের মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার ফলে সিএফসি গ্যাস উৎপন্ন হয়। ওকে। তো সিএফসি গ্যাসের আমরা ধরো আজকে কিছু সংকেতগুলো পড়বো। তো সংকেতগুলো ধরো আমি এখানে পরে পেজে গেলাম। এখন আমাদের টাইটেলটা যাবে হলো সিএফসি এর সংকেত। ওকে, টাইটেলটা যাবে আমাদের সিএফসি এর সংকেত। এখন সিএফসি অনেক প্রকারের হয়, সিএফসির অনেকগুলো প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদগুলো আমাদের যদি বলি পরীক্ষায় এমসিকিউতে আসে। তো ধরো আমি আর কি বোঝাচ্ছি, ধরো আমি এখানে লিখতে চাচ্ছি, লিখে আগে যে সিএফসির সংকেত। ওকে, সিএফসির সংকেত, সংকেত বলতে গাঠনিক সংকেত বা আমরা আণবিক সংকেতটাকেও মিন করতে পারি। তো এখানে ধরো আমরা একটা ভালো করে শিখি, একটা যদি ভালো করে শিখি সবগুলো মোটামুটি পারা যাবে। ধরো তোমার কাছে একটা জিনিস বলে দিবে যে এই যে এটা ধরো একটা আমাদের যৌগ, ধরো আমাদের এই তো ধরো তোমাকে বলে দিল যে সিএফসি সিএফসি 11, সিএফসি 11 এটার গাঠনিক সংকেত ব্যাখ্যা করো। মানে সিএফসি 11, সিএফসি একটা গ্যাস, সিএফসি গ্যাসের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, তাদের বিভিন্ন নামকরণ আছে। তার মানে তোমাকে যদি বলে যে সিএফসি 11 একটা গ্যাস, সেই গ্যাসের গাঠনিক সংকেতটা ব্যাখ্যা করো বা লিখো, তাহলে দেখো তোমার কাজ হবে সবগুলোর ক্ষেত্রে একদম সেম টু সেম রুল। সবার আগে যে কাজটা করবা, এই যে 11 যে কোশ্চেনে যে সংখ্যাটা দেওয়া থাকবে, এই যে 11 সাথে 90 যোগ করে দিবা। 11 সাথে যদি বলি আমাদের 90 যোগ হবে, 11 সাথে আমরা সেখানে 90 যোগ করে দেবো। তো 90 যোগ করার পর ধরো এটা আমাদের হলো 1, আর এইখানে যোগ করার পর কত হয়ে যাচ্ছে 0, এখানে হচ্ছে 1। এই যে 101 পাইলাম, এই 101 হলো সিএফসি গ্যাস। মানে কি সিএফসি গ্যাস মানে হলো যেখানে আমাদের তো মিথেন ছিল বা মিথেন বা ইথেন যেখানে আমাদের থাকতেছে, এই মিথেনের হাইড্রোজেনের পজিশনগুলোতে কিন্তু বিভিন্ন ক্লোরিন বা আমাদের ফ্লোরিনগুলো যুক্ত হবে। তাহলে এই যে 101 যেটা পাইলাম, এই যে 101 যেটা পাইলাম, এই 101 রিপ্রেজেন্ট করে ওই সিএফসি গ্যাসে কতগুলো প্রথম অক্ষর, এই যে একটা রিপ্রেজেন্ট করে কতগুলো কার্বন আছে, 0টা রিপ্রেজেন্ট করে কতগুলো হাইড্রোজেন আছে, এবং 1 রিপ্রেজেন্ট করে কতগুলো আমাদের ফ্লোরিন আছে। ওকে, তার মানে এই যে 101 যেটা পাবা, এই 101টা আমাদের হচ্ছে হলো সিএইচএফ। সিএইচএফ মানে এইরকম করে একটু আর কি মানে একটু আর কি মনে রাখতে পারো। তার মানে এই যে 90 যোগ করার পর যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যার 1 রিপ্রেজেন্ট করবে হলো কার্বনকে, ও বা যদি বলি মিডল সংখ্যাটা রিপ্রেজেন্ট করবে আমাদের হাইড্রোজেনকে, আর লাস্টের যে সংখ্যা সেটা আমাদের রিপ্রেজেন্ট করবে ওই যুগে কতগুলো ফ্লোরিন আছে। তার মানে ধরো আমি যদি এখন এই যে সিএফসি 11 যৌগটা যদি এখন একটু আঁকতে চাই, তাহলে দেখো আঁকলে এইখানে যে জিনিসটা হয়, সবার আগে ধরো কার্বন আছে কয়টা, কার্বন আছে একটা, তো আমি একটা কার্বন দিলাম। তারপর ধরো আমাদের অক্সিজেন, যদি বলি অক্সিজেন বলতে আমাদের আমাদের এই যে আমাদের মানে এইখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, 0টা, মানে আমাদের কোনো প্রকার হাইড্রোজেন নাই। কিন্তু ফ্লোরিন আছে কয়টা, ফ্লোরিন আছে হলো একটা। তো ফ্লোরিন যদি একটা থাকে তাহলে এইখানে একটা আগে ফ্লোরিন দাও, একটা ফ্লোরিন এইখানে দিলা। দেওয়ার পর তোমার আর দেখো তো কার্বনের হাত কয়টা, কার্বনের হাত কিন্তু থাকে সব মিলে 4টা। তার মানে তুমি যখন এইখানে 4টা হাত দিবা, এই যে 4টা হাত দিলে, এখন দেখো হাইড্রোজেন 0টা থাকতে হবে, হাইড্রোজেনে কোনো জিরো, কোনো প্রকার হাইড্রোজেন থাকা যাবে না। যেহেতু আমাদের এইখানে 0 আসছে, তার মানে কোনো প্রকার যদি হাইড্রোজেন না দিই, তার মানে এই পজিশনগুলোতে কিন্তু আমি হাইড্রোজেন দিতে পারবো না। তাহলে আমি কি দিব? এই দেখো সিএফসি মানে কি, ক্লোরো ফ্লোরো কার্বন, ক্লোরো ফ্লোরো কার্বন। তার মানে তুমি দেখো এইখানে ফ্লোরো ব্যবহার করলা, কার্বন ব্যবহার করলা, কিন্তু তুমি কিন্তু ক্লোরোটা ওয়ার্ডটা এখনো কিন্তু ব্যবহার করোনি। তার মানে মেইন কথাটা হলো তুমি যখনই এই ফ্লোরিনটা দিয়ে রাখবা বা এই সংখ্যা অনুযায়ী হাইড্রোজেন এবং ফ্লোরিনটা দিয়ে রাখবা, তারপরে সংখ্যাগুলোতে এখানে একটা ক্লোরিন যুক্ত করে দিবা। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। ওকে, তার মানে এই যৌগের সংকেতটা হলো আমাদের যেহেতু ক্লোরোফ্লোরোকার্বন, তার মানে হলো সিএফ, এটা আমাদের সিএল3। এই সিএফ যে সিএল3, এই যৌগটাকে বলা হয় আমাদের সিএফসি 11। বলো আমি কি বুঝাতে পারছি? কে কে বুঝুনি বা কে কে বুঝছো? বুঝছি ভাইয়া। ওকে, আমি কিন্তু আজকে খুবই ধীরে ধীরে পড়াচ্ছি। ওকে, কালকে একটু ফাস্ট ছিল, তো আজকে খুবই ধীরে ধীরে পড়াচ্ছি। তো দেখো এখন আমরা তার পরের এক্সাম্পলে তাহলে যাই।
তাহলে আমাদের সিএফসি 11টা গেল। তাহলে সিএফসি 11 যদি যে থাকে তাহলে ধরো আমরা তার পর এক্সাম্পল ধরো আমাদের সিএফসি, ধরো আমি এখানে লিখতেছি হলো সিএফসি 12। ওকে, সিএফসি 12 দেখি, এটা এটা ধরো আমিও করি, তোমরা একটু করার চেষ্টা করো, তোমরা আমার সাথে একটু করার চেষ্টা করো, একদম সেম প্যাটার্ন। আচ্ছা এই যে মানে এই কনসেপ্টটা কিন্তু ওই ফিজিক্সের রাসায়নিক সরি ফিজিক্সের তাপগতিবিদ্যুতেও আছে। এই আর কি ফিজিক্সের তাপগতিবিদ্যুতে দেখবে ফ্রিজের, রেফ্রিজারেটর যে আর কি কনসেপ্টটা আছে, তো সেইখানেও কিন্তু এই ফ্রেনের জিনিসপাতি চায়। তো যদি আজকে যদি ক্লিয়ার হও তাহলে কিন্তু তোমার ফিজিক্সে এটা এক্সট্রা করে পড়ার দরকার নাই। ওকে, প্লাস আমিও কিন্তু পড়াবো না, কারণ কেমিস্ট্রি যেহেতু আমার কাছে পড়তেছো, তাহলে ফিজিক্সে যখন তাপগতিবিদ্যুৎ পড়াবো তখন কিন্তু এই জিনিসটা পড়াবো না, বলে দেবো ওই যে রেকর্ড আছে আজ থেকে 6 মাস আগে বা 3 মাস আগে, সেই রেকর্ডটা কিন্তু করে নিতে হবে। তো আজকে মোটামুটি একটু বুঝে নাও। তাহলে দেখো সিএফসি 12 যদি সঙ্গে লিখতে চাই, আমি দেখো একটু ফার্স্ট আগাচ্ছি, তাহলে 12 সাথে 90 যোগ করা লাগবে, যোগ করলে এখানে 9, এখানে হলো 0, এখানে হলো 1। তার মানে কি এই সংকেতটা হলো আমাদের সিএইচএফ এর সংকেত। তাহলে সিএইচএফ এর সংকেত মানে কি কার্বন হলো একটা, আমাদের যে হাইড্রোজেন সেটা হলো 0টা, এবং ফ্লোরিন হলো আমাদের 2টা। তার মানে কার্বন একটা দেবো, ফ্লোরিন এই পাশে 2টা দেবো। ধরো তুমি ইচ্ছা মতো তুমি যেভাবে দিতে পারো সেইভাবে দাও। তারপরে যদি আমাদের কোনো প্রকার হাইড্রোজেন নাই, তার মানে এই যে বাকিগুলোতে আমাদের ক্লোরিন যাবে, বাকিগুলোতে আমাদের এখানে ক্লোরিন যাবে। তার মানে কি যাবে, সিএফসি যেহেতু, তার মানে সবার আগে একটু ফ্লোরিনটা আগে রাখো, সিএফ2, এই যে আমাদের সিএল2, এই যৌগটা হলো আমাদের সিএফসি 12। বলো আমি কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, আমি যদি এখানে আরেকটা ধরো, আমি যদি ধরো এই যে সিএফসি 13, এটা আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা এটার সংকেত একটু আর কি বাসায় কাজ করবা। এটা সেম, এটা দেখবা যে কাজটা হবে, যে এইখানে সিএফ2সিএল হয়েছে না, দেখো যখন আমাদের সিএফসি 11 ছিল তখন হয়েছে কি সিএফসিএল3, যখন সিএফসি 12 হলো তখন কি হলো, একটা ফ্লোরিন বললো, একটা ক্লোরিন কমে গেল। তার মানে এখন কি হবে, একটা ফ্লোরিন হয়ে যাবে সিএফ3সিএল। তো ধরো এটা আমাদের গেল। এখন আমরা যাব এই যে সিএফসি 22, মানে 11, 12, 13 সেগুলো সহজ। এই সিএফসি 22 বা সিএফসি 120 বা সিএফসি 30 এইগুলো থেকে কোশ্চেন আসে। ধরো যদি কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে সিএফসি এই যে বড়গুলো থেকে আসবে। এখন দেখো সিএফসি 22 প্যাটার্ন একদম সেম, রুল একদমই সেম। তুমি তো 22-এর সাথে সবার আগে 90 যোগ করো, 22-এর সাথে যদি আর কি 90 যোগ করো তাহলে দেখো 2, এই 9 আর 2 কত, 9 আর 2 হলো 11, 11 বা যদি বলি আমাদের কত হয়, মানে 11-1 আর এখানে হলো 1, তার মানে কি 112। তো 112-এর মধ্যে কি এই যে 112 কার পরিচয়, 112 হলো আমাদের সিএইচএফ এর পরিচয়। তার মানে কি সিএইচএফ এর পরিচয়। তাহলে সিএইচএফ এর যদি পরিচয় হয় তার মানে কি আচ্ছা দেখো এটা কিন্তু একটু একটু ভুল হয়, তোমরা আমরা মানে আমি যে ভুলটা করতাম, যেহেতু এইখানে সিএফসি আছে, তখন আমি মনে করতাম যে এটাও আমাদের হলো সিএফসি, কিন্তু না, মানে এই পজিশনে কিন্তু একটু চেঞ্জ আছে। সিএইচএফ এর পরিচয় এটা। তার মানে দেখো তোমার কার্বন হলো একটা, তো কার্বন যদি একটা হয় সবার আগে এখানে একটা কার্বন দাও। তারপর দেখো আমাদের হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হলো একটা। ফ্লোরিন কয়টা, ফ্লোরিন হলো আমাদের 2টা, তার মানে ফ্লোরিন এইখানে আছে হলো 2টা, এইখানে আছে আমাদের হলো ফ্লোরিন আছে 2টা। আর বাকি যে পদটা আছে, যে পদটা আমাদের ফাঁকা, তো ফাঁকা পথে আমরা আগের বার কিন্তু কি মানে ওই আর কি ক্লোরিন দিছিলাম, তাহলে এখানে কিন্তু আমরা ক্লোরিন দেবো। তাহলে সিএফসি 12 সেই 12 সংকেতটা দেখি দেখে বলো তো কত কত আসছে, যেহেতু সিএফসি, তার মানে সিএফসি থাকলে প্রথমে হলো ক্লোরো, এই তো ফ্লোরো, তারপর ধরো আমাদের কার্বন, তো এখানে আমরা ধরো এখানে লিখলাম হলো সিএল লিখলাম, আর তারপর একটা এই যে আমাদের যে হাইড্রোজেন লিখলাম। ওকে, তার মানে সিএফ2সিএলএইচ, এটা হলো এই যৌগের সংকেত। এখন এইখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হলো যে দেখো আমরা বের করতেছি হলো সিএফসি, তাহলে সিএফসি তে কিন্তু পুরো ফর্ম কি ক্লোরোফ্লোরোকার্বন, তার মানে যে যৌগে শুধুমাত্র ক্লোরিন আছে ফ্লোরিন আছে সেই যৌগকে বলা হয় হলো আমাদের সিএফসি। এখন এই যৌগে কিন্তু ক্লোরিন ফ্লোরিন আছে, কিন্তু একটা কিন্তু হাইড্রোজেন আছে। তো সেই কারণে এই যৌগটাকে আসলে তখন সিএফসি বলা হয় না, মানে একে তখন বলা হয় হলো আমাদের এইচ সিএফসি 22। এখন যদি বললাম এই যে এইচ সিএফসি 22 এটা হলো এর পারফেক্ট একদম, যদি বলি অরিজিনাল ফর্ম। কিন্তু আমি কোন কোন বইয়ে দেখছি যে সিএফসি 22, হাজারি স্যারের বই যে কাজটা করছে, এই সিএফসি 22 এর সংজ্ঞাটাকে তারা এটাই বলে দিছে, কিন্তু এটা কিন্তু আসলে সিএফসি 22 না। এই জিনিসটা কিন্তু আমাদের যেহেতু একটা হাইড্রোজেন আছে সেখানে কিন্তু এটা আমাদের হলো এইচ সিএফসি বলা যায়। এখন তুমি কোনটা পড়বা, তুমি সঠিকটা জানলা, ভুলটাও জানলা। এখন যদি পরীক্ষা আসে তাহলে তুমি বুঝতে পারবা যে কোনটা আমার দিতে হবে। যদি পরীক্ষায় যদি এটা দিয়ে যদি এই যদি আর কি উত্তর দিয়ে মানে যদি আর কি ধরো মানে যদি আর কি বলে দিল যে এটা কার সংকেত, তাহলে এটা কার সঙ্গে, এটা হলো আমাদের সিএফসি 22 এর সংকেত। এখন কোশ্চেনে সিএফসি 22 এবং হলো এই সিএফসি 22 দুইটা একসাথে থাকবে না, থাকলে যে কোনো একটা থাকবে। ওকে,
তার মানে এই যৌগটাকে CFC22 বলা হয় না, এটাকে আমাদের এই CFC22 বলা হয়। ওকে, ধরো এরপরে এক্সাম্পলে যদি যাই, এরপর এক্সাম্পলে ধরো আমাদের ধরো আমি এখানে দিলাম আচ্ছা এটা তো সহজ সহজ। আচ্ছা দেখি, এটা একটু করার চেষ্টা করো তো। তো ধরো আমাদের কোশ্চেনে দিলাম যে এইচ সিএফসি, ধরো আমি এখানে দিলাম হলো 34। দেখি এটা তোমরা একটু বের করার চেষ্টা করো, আমি একটু পরে করতেছি। ওকে, তোমরা দেখি একটু করো, তারপর ধরো আমি করে দিচ্ছি। কি করা হলো? হয় না তো, কি হয় না? 4টা তো ফ্লোরিন, কার্বনের তো 4টা হাত, কিন্তু ফ্লোরিন 4টা হয়ে যায়, এখানে একটা কার্বন থাকে। আচ্ছা দেখতেছি, দেখি দেখি। ক্লোরিন তো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে সেই জন্যই দিছি। দেখো এর সাথে যখন আমরা 90 যোগ করতেছি, এখানে 4 আর এখানে যায় কত আমাদের বোধহয় 2, আর এখানে যে হলো 1। তার মানে কি কার্বন, এটা হলো আমাদের CHF। CHF, তার মানে কি তখন কি হচ্ছে, তখন আমাদের ফ্লোরিনই হয়ে যাচ্ছে হলো 4টা হাত, আবার আমাদের হাইড্রোজেনের জন্য আমাদের 2টা হাত থাকতেছে। তার মানে কি এটা সম্ভব নয়। তার মানে এই যে CFC, এই শুরু করে ধরো 11 থেকে শুরু করে এই আমাদের 29 পর্যন্তই সম্ভব, এবং 29 বোধহয় সম্ভব না। তুমি যদি দেখো মানে 29 সালে যদি আর কি 90 যোগ করে দাও, তাহলে দেখো এখানে কত হচ্ছে 9, এখানে হচ্ছে 111। তার মানে কি কার্বনের সাথে 9টা হাইড্রোজেন। তার মানে যদি বলি 11 থেকে 13 সম্ভব, 21 থেকে 23 সম্ভব, এর বাইরে দুই সংখ্যাগুলো সম্ভব নয়। বলো আমি কি বুঝতে পারছি? মানে তোমাদের করতে দেওয়ার কারণ এটাই যে যে কোনো সংকেতের কিন্তু CFC আবার সংকেত কিন্তু গ্রহণ করা সম্ভব নয়। ওকে, দেখো এই যে 14 কিন্তু সম্ভব না, কারণ কি 14 সম্ভব করলে কিন্তু 14 বোধহয় সম্ভব হবে, 14 সম্ভব হবে, এই মানে এই পজিশন 14 সম্ভব হবে, কিন্তু দেখো 24 হবে না। কারণ 24 করতে গেলে কিন্তু সেখানে একটা আমাদের ওই 5টা হাত হয়ে যাচ্ছে। ধরো আমি যদি 14 করি, তো 14 করলে কিন্তু এখানে ধরো 4, এখানে হলো 0, এখানে থাকে 1। তার মানে কি কার্বন, তার সাথে আমাদের তখন 4টাই ফ্লোরিন থাকবে। 4টাই ফ্লোরিন, সেটা কিন্তু থাকতে পারে। তার মানে CF4 এটা কিন্তু আমাদের থাকতে পারে। এই যে দেখবে আমাদের যে CF4, এই CF4টা কিন্তু আমাদের একটা CFC গ্যাস। ওকে, তো তোমরা এটা একটু অবজারভেশন করে কিন্তু একটু নাই, বলো। কিন্তু এখানে তো ক্লোরিন নাই, ক্লোরিন, তাহলে কেমনে সম্ভব? ক্লোরিন থাকাটা ম্যান্ডেটরি না। ক্লোরিনটা আমরা কখন দেব? ক্লোরিনটা দেব যদি 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 ধরো এই একটা পর্যায়ে আমাদের ফাঁকা থাকতো। এখন ফাঁকা থাকতো বলতে সেখানে আমরা ক্লোরিন দিছি। যদি ফাঁকা না থাকে, তাহলে আমরা সেখানে ফ্লোরিন দ্বারা পূর্ণ করব। মানে ক্লোরিন থাকাটা ম্যান্ডেটরি নয়, একদমই যে ম্যান্ডেটরি তা না। কিন্তু আমাদের যে এটা যখন আমরা পড়ালাম যে আমাদের হলো এই CFC, সেখানে হাইড্রোজেনটা থাকা ম্যান্ডেটরি। যদি আমাদের সেখানে হাইড্রোজেন যদি না থাকে, তাহলে সেটা শুধুমাত্র CFC। আর যদি হাইড্রোজেন যদি থাকে, তাহলে সেটা আমাদের এই CFC। বলো বুঝতে পারছি? আচ্ছা এখন আমরা দেখো, আমি তোমাদের আরেকটা, ধরো এটা যে জিনিসটা পড়ালাম যে CFC এর একটা মান দিয়ে দিবে। ধরো এখানে বলে দিবে যে এটা ধরো আমাদের হলো CFC 12, ধরো 11। এখন 11 মানে কি 11 প্লাস এই তো 90, 90 করলে ধরো 1, এখানে 0, এখানে 1। তাহলে যে 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 ধরো কাজটা হয়েছে, এটা ধরো আমাদের CHF এর মান। CHF এর মান হলে তাহলে এখানে কার্বন, কার্বনের সাথে একটা, এখানে একটু নিচে লিখি, তাহলে আমাদের কার্বন, কার্বনের সাথে একটা ফ্লোরিন, আর বাকিগুলো আমাদের ক্লোরিন হয়ে যায়, বাকিগুলো আমাদের ক্লোরিন হয়ে যায়। ওকে, ধরো এটা আমরা কেবলই শিখলাম, আমরা CC11 শিখছি, 12 শিখছি, সব শিখছি। ধরো এটাই আমরা যদি বলি এটাই হলো, যদি বলি সহজ পড়া প্লাস এতটুকু পড়াশোনার মধ্যে আছে। এখন কোশ্চেন ধরো তোমাকে বলে দিল যে এই CCl3F, এটা CFC কত, এটা CFC হোয়াট, তো মানে তখন কি করবা? তখন কিন্তু তুমি একটু প্যাচ খাতে একটু একটু পেচ থাকতে পারে যে কি হলো কি হলো, আমরা পড়লাম কি দিল কি, মানে কোনো কিছু না। খালি এই জিনিসটা এখন আমরা উল্টা যাবো, একদম রিভার্স পথে যাবো। দেখো আমি যদি ধরো আমার কাছে ধরো এই যে CFC, এই যে 12, এই যে 11, এই যে কথাগুলো ধরো নাই, এই যে কথাগুলো, এই কথাগুলো নাই, তাহলে এই কথাগুলো পাওয়ার জন্য কি করতে হবে? সবার আগে তোমার আগে গুনতে হবে যে এই যে যৌগটা আছে, সেই যৌগে আমাদের ফ্লোরিন কয়টা। দেখো সেই যৌগে ফ্লোরিন হলো একটা, তার মানে ফ্লোরিনের উপর 1 দাও। ক্লোরিন কয়টা? আচ্ছা ক্লোরিন কিন্তু আমরা গণনা করি না, আমরা যা সেই তো এই CHF কল্পনা করি। তাই দেখো এই যে পুরো যুগে ফ্লোরিন ছিল একটা, আমি এখানে 1 দিছি। এই যুগে হাইড্রোজেন কয়টা? 0টা, কোনো হাইড্রোজেন নাই। এই যুগে কার্বন কয়টা? কার্বনটা হলো আমাদের একটা। তাহলে 101 পাইছি। তাহলে আগে
কি করতাম, সিএফসি এইখানে যেটা থাকতো এক্স থাকতো, এক্স এর সাথে আমি 90 যোগ করতাম। মানে এখন যে কাজটা করবো, 90 থেকে আমি সেখান থেকে 90টা বাদ দেবো। তার মানে এই যে 100 যেটা পাইছি, 100 থেকে যদি আমি 90টা যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি, 11। তার মানে এটা হলো আমাদের সিএফসি, আমাদের 11। বলো, আমি কি বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখি তোমরা এটা একটু আমাকে বলবা যে এটা সিএফসি কত। ধরো তোমাদের কোশ্চেন, মানে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট। এটা আমি অ্যাডমিশনে শিখছিলাম, এটা আমি পুরো একাডেমিক কোনোখানে পাইনি, কিন্তু অ্যাডমিশনে যায় দেখি যে এই জিনিসপাতিগুলো পড়াই, মানে এই জিনিসপাতিগুলো পড়াও না, পরীক্ষা দিয়ে দেয়, কিন্তু ওই সব দেখে দেখে পড়তে হয়। তো ওই জিনিসপাতিগুলো ধরো যদি আমরা একটু আগে থেকে পড়ে যাই, তাহলে কিন্তু আমি যে প্যারার মধ্যে পড়ছি সেই প্যারার মধ্যে কিন্তু পড়া লাগবে না, তোমরা কিন্তু অ্যাডমিশনে কিন্তু আগে থাকবা। তো দেখো আমি ধরো এখান থেকে একটা সংকেত দিচ্ছি, ধরো আমাদের C2, এই যে ধরো আমাদের H2, তারপর ধরো আমাদের হলো F2, Cl2, না একটা বড় দেখে দিলাম। তোমাদের কাছে কোশ্চেন যে এটার সিএফসি কত, তোমরা এটা বের করার চেষ্টা করো। এটা পড়ার পরে আমাদের ক্লাস শেষ, ওকে? আর হলো বেশিক্ষণ পড়াবো না। কার কত আসলো? এখনো যদি হাড্ডির নাম জিজ্ঞেস করি, হাড্ডির নাম, রক্তের নাম, তারপর কি নালীর নাম জিজ্ঞেস করলে সবগুলো উত্তর দিবে যে ভাইয়া এটা, ভাইয়া এটা। আর এখন কারো কোনো কথা নাই। এই বলো, কার কত আসছে বলো? 132। 132, সবার কি মিলছে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে, এটা আমাদের 132 হবে। দেখো আমাদের কেমনে, এই তো সিএইচ এফ, সিএইচ এফটা দেখতে হয়। তাহলে সিএইচ এফ মানে কি, ফ্লোরিন আছে হলো 2টা, আবার যে হাইড্রোজেন সেটা আছে হলো 2টা, এখানে যে কার্বন, কার্বন আছে 2টা, এখান থেকে এখন 90 বাদ দাও, 90 বাদ দিলে আমাদের 132। তার মানে এটা আমাদের সিএফসি 132। ওকে, আমি আরো 2টা দিচ্ছি, সেই 2টা তোমরা একটু করবা, করার পরে আমাদের ক্লাস শেষ করব মোটামুটি। আজকে এতটুকু পড়ানো ছিল, কিন্তু আরো পড়ানোর টার্গেট ছিল, কিন্তু আসলে আমি যে টার্গেট নিয়েছি সেই টার্গেট ফিল করা যাচ্ছে না। ধরো আমাদের 2 নাম্বার, এটা ধরো আমাদের C2, এই যে আমাদের H2F4, C2H2F4। 3 নাম্বার আমাদের C2H2FCl। নাও এই 3টা, বলো কত হয়। আমি ধরো এমন করে, বুঝছো, ওই যে আমার একটা রবিন ভাই নামে একটা যে ভাই ছিল বুয়েটের, ম্যাথ পড়তাম তার কাছে, তিনিও এই সেম সফটওয়্যার, এই সেম ভাবেই আর কি পড়াইতো, এই সেম রকম করি একদম। ধরো আমরাও সে এখানে একটু স্টুডেন্ট ছিল তখন, আরো বেশি ছিল। তিনি ধরো আর কি ঢাকায় থাকার কারণে তার একটু কানেকশন বেশি ছিল, তাই মানে সেখানে আমরা প্রায় 20-22 জনের মতো একটা ব্যাচে পড়তাম। তো তিনি ফার্স্ট ইয়ারের পুরো সিলেবাস শেষ করে দেয়, মানে ফার্স্ট ইয়ার ভর্তি করছে পুরোটা, ভর্তি করে নিয়ে পুরো টাকা মানে যদি বলি পেমেন্টটা নিয়ে একবারে পুরো ফার্স্ট ইয়ারের দায়িত্ব নিত। আবার ফার্স্ট ইয়ারের দায়িত্ব এই আর কি মানে এটা শেষ হলে সেকেন্ড ইয়ারের দায়িত্ব নিত। শেষ মানে ওইরকম করে ভাইয়ের কাছে বলা যায় পুরো ম্যাথটা শিখছি। তো সেই ভাই আমার বলা যায় মানে অনেক, আমি আর কি কি মানে যদি বলি কৃতজ্ঞ তার কাছে। তো সেই ভাইটা খুব ভালো পড়াইতো, কিন্তু বর্তমানে ভাই এখন চাকরি করতেছে। মানে ভাই বুয়েটে পড়াশোনা করলো কিন্তু ব্যাংকে চাকরি করতেছে, বুঝছো? মানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছে, বিয়ে শাদী করছে। তো হোক। আচ্ছা দেখি বলো তো কার কথা আসলে এটা। প্রথমটা 134। তারপরটা, তারপর 131। তারপরটা কত? 131। একশো 31। একশো 31। একত্রিশ ওকে, ঠিক আছে। 131, হুম। শিওর? আচ্ছা, তোমাদের কাজ হলো
তোমরা একটু সিএফসি 131-এর গাঠনিক সংজ্ঞাটা একটু আঁকতে দেখি, মানে কেমন হয়। আঁকছি, তাই তো। আচ্ছা, সেখানে হাইড্রোজেন কয়টা ছিল? এখানে 2, তাহলে ধরো আমাদের সিএফসি, তাহলে সিএফসি হইলে এখানে আম, ওহো, কার্বনের তো একটা হাত ফাঁকা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা। সেই কারণে বললাম এটা সিএফসি 131 না, এখানে একটু খেলা আছে। তো খেলাটা আমি তোমাদের পড়াইনি তো। আচ্ছা, একটু একটু ধরো এটা পড়ায় আসি, এটা একটু সমস্যা হচ্ছে, ধরো একটু পড়ায় আসি। ওকে, দেখো, সিএফসি আমরা 3 অক্ষরের ওয়ার্ডগুলো দেখছি, তো আমরা এখন একটা দেখবো 4 অক্ষরের একটা সিএফসি হয়। ধরো এখানে 131 হয়, কিন্তু 1 1, ধরো এখানে 1 1 কত, 1 1 ধরো আমি যদি 3 দিই, 3 দিলে হবে 1 1। দাঁড়া ধরো 1 মিনিট 1 মিনিট একটু বানাই। 1 1, না, 1 দিলে তো হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাও 1131 হয়। 11 ধরো এই যে 31, যদি আমাদের 4 অক্ষরের যদি কোনো সিএফসি থাকে, 4 অক্ষরের সিএফসির এই যে প্রথম যে ওয়ার্ডটা, এই প্রথম ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করে কতগুলো পাই বন্ধন থাকবে। আমি লিখে রাখি, প্রথম ওয়ার্ডটা রিপ্রেজেন্ট করে কতগুলো পাই বন্ধন থাকে। জাস্ট মানে এই 4 অক্ষরে, মানে ধরো সিএফসি 3 অক্ষর পর্যন্তই হয়, কিন্তু 4 অক্ষরটা রিপ্রেজেন্ট করে যে কতগুলো পাই বন্ধন আছে, তার মানে এর কাজটা খালি সেই পাই বন্ধনটা রিপ্রেজেন্ট করে দিবে, এর আর কোনো কাজ নাই। তারপরে তুমি এই যে 131 নিয়ে কাজ করো। এই যে ধরো আমাদের এই যে 131 আছে, আহ 131 এর আবার কি হলো, ধরো এই যে 131-এর সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করার পর এখানে 1, এখানে হলো 2, এখানে হলো 2, তার মানে এটা হলো আমাদের সিএইচ এফ এর সংকেত। তো সিএইচ এফ এর যদি সংকেত হয়, তাহলে ধরো এখান থেকে আমাদের কার্বন হবে 2টা, কার্বন হবে এই তো আমাদের কার্বন 2টা, আর হাইড্রোজেন হলো 2টা। ধরো আমি এই 2টা থেকে যে কোনো পজিশন থেকে, ধরো আমি এইখান থেকেও বের করতে পারি, আবার এখান থেকেও বের করতে পারি, কিন্তু ধরো আমি একটা জায়গা থেকে হাইড্রোজেনগুলো বের করলাম। তাহলে আমাদের 2টা হাইড্রোজেনকে আমি এভাবে দিচ্ছি, 2টা হাইড্রোজেনকে এভাবে দিচ্ছি, আর এই যে ফ্লোরিনকে আমি একটা ফ্লোরিন সেইভাবে দিচ্ছি। ওকে, এই যে একটা পাই বন্ধন, এইখানে একটা পাই বন্ধন যুক্ত হয়ে যাবে। তারপর বাকিগুলো এখন তুমি ক্লোরিন দ্বারা পূর্ণ করে দাও, বাকিগুলো এখন ক্লোরিন দ্বারা পূর্ণ করে দাও। ওকে, এটাই হলো এটা একটু ব্যতিক্রম। এটা ধরো আমি আসলে খেয়াল করি না, তোমাদের এটা আমার পড়ানো টার্গেট ছিল না, কারণ এটা অতটা দরকারি না, কিন্তু তাও ধরো এখানে আসছে। তাহলে দেখো এখন কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে দেখো আমরা এই যে যৌগটা যেটা পড়লাম যে C2H2FCl, দেখো এটাই কিন্তু সেই যৌগ, যে C2FCl2 আর হলো এইচ, মানে আমাদের যে মানে এই যৌগ দেখো কি ছিল, C2H2FCl। ওকে, তাহলে এখানে যদি এটা লিখি যে সি টু তারপর কি ছিল, H2FCl, C2H2FCl। দেখো দেখো এই পুরো যৌগ কিন্তু এটাই আমাদের হলো এই আমাদের 2টা হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে 3টা আছে ক্লোরিন, না, ক্লোরিন এখানে 3টা আছে, এটা আমাদের 3, এটা আমাদের 3, 1 2 3টা ক্লোরিন, আর হলো ফ্লোরিন আছে হলো একটা। ওকে, তাহলে C2H2FCl। তাহলে এইখানে কোশ্চেনে কি হলো, এখানে এখানে বোধহয় একটা 3 হবে। এই কোশ্চেনটা একটু কারেক্ট করো না, এখানে একটা 3 হবে। তো হোক, এত হোক, তোমরা এটা স্কিপ করতে পারো, এটা খুব একটা দরকারি না। এটা ধরো আমাদের 4 অক্ষরটা খুব একটা আসে না, ওই 3 অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে 2 অক্ষরই বেশি দেয়। সেখানে আমি তোমাদের 3 অক্ষর একটু পড়াই দিছি, যদি বাই চান্স একাডেমিক যদি একটু একটু যদি কঠিন করে যদি আসে। ওকে, তাহলে বলো ক্লাস কি শেষ করবো এখন, নাকি আরো পড়বা? আমার আরো পড়ানো টার্গেট আছে। আমি এখানে ধরো আরো অনেক কিছু আমার এখানে সাজানো আছে। এখানে দেখো আমি এই তো তোমাদের দেখাই, এই যে একমুখী বিক্রিয়াগুলো আমি নোট করছি, একমুখী বিক্রিয়া, তারপর ধরো তো সকল দহন বিক্রিয়াগুলো একমুখী বিক্রিয়া হয়, তারপরে এই তো বিক্রিয়ার হার, আম, এই এই জিনিসপাতিগুলো আজকে পড়ানো, মানে প্রতি বলে পড়ানোর টার্গেট ছিল, কিন্তু আজকে আর কি হলো না। আমরা কালকের পর, এই তো এটা দেখো আমাদের তো ফিজিক্স নিয়েও একটু জিনিসপাতি বলছিলাম, তো আমরা কালকে থেকে এই চ্যাপ্টারের মেইন যে ম্যাথমেটিক্যাল পার্ট, দেখো এইখানে আমাদের খালি ম্যাথমেটিক, এই যে T=0 সেকেন্ডে কি হয়, T=2 সেকেন্ডে কি হয়, আবার আমাদের সময়ের হার, এই যে আমাদের ম্যাথমেটিকের পার্টগুলো কালকে থেকে শুরু হবে। ওকে, শুরুর দিকের পার্টগুলো একটু থিওরিটিক্যাল জিনিসপাতি আছে, তো আমি থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো কেমিস্ট্রি বা যদি বলি ফিজিক্সে পড়াই হলো শেষের দিকে, কিন্তু কেমিস্ট্রিতে আসলে শেষের দিকে ওইভাবে সময় হয় না, প্লাস ওই জিনিসটা স্কিপ করা হয়, বা যদি বলি মনেই থাকে না, এতটা চাপে থাকা হয়, তো সেই কারণে একটু আগে থেকেই থিওরি পার্টগুলো পড়ে দিলাম।
তো ক্লাস ধরো শেষ, ক্লাস শেষ, তোমরা এখন যে যে যার মতো আসতে পারো। আর তোমরা বলো ক্লাসে ঠিকমতো সবকিছু বোঝা যাচ্ছে কিনা, বা ঠিকমতো সবকিছু আহ, ঠিক আছে কিনা সবকিছু। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে যে ভাইয়া আপনার এটা একটু করলে ভালো হতো, আপনি সেভাবে লিখলে একটু ভালো হতো, তাহলে আমাকে বললে একটু ভালো হতো, তাহলে আমি ধরো বুঝতে পারতাম। কারণ ক্লাস তোমরা করতেছো, আমি কিন্তু ক্লাস করতেছি না, ওই জন্য ক্লাসের কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু তোমরাই ভালো মতো বুঝতে পারবো। ওকে, তো সেই সম্পর্কে তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাকে একটু বলো, আমি শুনি।